তুই নয়ন ভরে তোরে ছাড়া ভালো লাগে না রে ও লোকাই রে আইনা কাছে রে सारा चंपला नगर अंधकार करे से चले जाबे আমি কাঁদবো না আমার গোপালের কাছে আমি ফিরে যাব বাবা গোপাল আমি আসছি বাবা গোপাল एकमात्र सन्तान आमार लखाई आमार स्कूले गेছে एखोनो फिरे आसছে না কেন কেন আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর এখনো ফিরে আসছে না আমি লক্ষ্মীধরের জন্য বাটি ভরা দুধ রেখেছি লক্ষ্মীধর এলে আমি লক্ষ্মীধরকে আমি পেট ভরে খাওয়াবো
পানে চেয়ে থাকবো ঠাকুর। লক্ষাই, আমি তোর কথাই ভাবছিলাম বাবা। মা লক্ষাই, মনে হচ্ছে তুই আমায় কিছু বলবি। হ্যাঁ মা, কি হয়েছে বাবা? আর স্কুলে যেতে পারবো না মা। কেন? যাবো না আমি। লক্ষাই, তুই না রাজরাজার ছেলে, আরে রাজরাজার ছেলে হয়ে কেন কেন তুই স্কুলে যাবি না? প্রতিদিন না মা, ভাত দিদি মনে কান্না করে আমি লক্ষাই, ধাত্রীমা তোকে দেখে কাঁদে? হ্যাঁ লক্ষাই, এই কি বলছিস বাবা? এই কি তুই আমায় শোনালি লক্ষাই? মা, তুই না আমার শিশু সন্তান, আর আমার শিশু সন্তানকে ধাত্রীমা তোকে দেখে কাঁদে। লক্ষাই, তুই আমায় মিথ্যে কথা বলছিস না তো? না মা, সত্যি যদি তাই হয় লক্ষাই, আমি বলবো লক্ষাই তোর পিতার কাছে সব কথা। আমি সব কথা খুলে বলবো তোর কাছে। যখন আমি শুনতে পেলাম, তুই যখন আমায় বলেছিস, আমি তোর পিতাকে আমি সব কথা খুলে বলবো বাবা। আইরে লক্ষাই, আকাশ বিরুদ্ধে দেখা করে যাও। আনন্দ আর ভোগ ধরে না, কারণ দিনের পর দিন লক্ষেন্দর আমার বড় হতে চলেছে। আর লক্ষেন্দরকে নিয়ে আমার একটাই স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষেন্দরকে আমি তিলে তিলে বড় করতে চলেছি। বড় করে একদিন আমার অবর্তমানে লক্ষেন্দরকে করব আমি আমার চম্পকনগরে উত্তরাধিকারী। সেটাই হচ্ছে আমার স্বপ্ন। মন্ত্রী মহাশয়ের কাছ থেকে আমায় জানতে হবে যে আমার সারা চম্পকনগরের সকল প্রজাবর্গ সবাই কুশলে রয়েছে তো, কারণ আমি তো যেতে পারছি না সারা চম্পকনগর। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, জয় চাঁদ, চাঁদ, তুমি আমায় ডেকেছো? নমস্কার মন্ত্রী মহাশয়, শেষ আমি দীর্ঘায়ু। আপনাকে ডেকেছিলাম এই জন্যই। তা কেন চাঁদ? আপনি সারা চম্পকনগর আজ ঘুরেছিলেন তো? হ্যাঁ চাঁদ, আমার প্রজাবর্গ সকলে কৌশলে রয়েছে তো? হ্যাঁ চাঁদ, শুধু তা নয়, এই চম্পলার আমি ওনাখোনায় কি আমি সব সংবাদ জেনে এসেছি। সকল পূজা সবাই সুখে রয়েছে। আর যেই দিন থেকে আমাদের দাদু ভাই এসেছে, সেই দিন থেকে এই চম্পলা নগর একবারে হই হই থই থই রই রই করে বেঁধে উঠছে। কি বলছেন আপনি? শুনেও যেন শান্তি পেলাম মন্ত্রী মহাশয়, শুনেও শান্তি পেলাম। কারণ আপনি তো জানেন পিতার দেওয়া কথা আমি অমান্য করব না। বলেছিলাম পিতাকে, আর সেই বাক্য আজও আমি পালন করতে চলেছি যে প্রজার সুখে সুখী আমি, প্রজার দুঃখে দুঃখী আমি। আমার বর্তমানে আমার চম্পকনগরের কোন প্রজার চোখের জল, কোন প্রজা অনেক অনাহারে, কিন্তু আমি কোনোদিন তা বরদাস্ত করবো না মন্ত্রী মহাশয়। বেশ চাঁদ, তাই হবে, তাই যেন হয় চাঁদ। মন্ত্রী মহাশয়, হ্যাঁ। ক্ষণকাল আপনি একটু বিশ্রাম করুন। বেশ বেশ, তাই হবে। প্রণাম ঈশ্বর। সহকার, হঠাৎ তুমি আমার কাছে? কি ব্যাপার? হ্যাঁ গো, কোনো কিছু হয়েছে তোমার? হয়েছে গো, হয়েছে। আমি তোমায় কয়েকটি কথা বলতে চাইছি, আর কয়েকটি কথা বলবার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। কি বলছো শোনো তো। তাই ওই একটি কথা বলার জন্য মন্ত্রী মহাশয় থাকলে কি তোমার কোনো অসুবিধা হবে? স্বামী, আমাদের সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর স্কুলে গেছিল। স্কুল থেকে যখন লক্ষ্মীধর আমাদের গৃহ মাঝে এলো, লক্ষ্মীধরের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। লক্ষ্মীধর আমায় বললো, মা, ও গো মা, তুমি কোথায়?
লক্ষ্মীধর আমায় বললো মা, কি আরে বলবো মা, জানো মা জানো, আমায় দেখি ধাত্রী মা জড়িয়ে ধরে কাঁদে। ধাত্রীমা জড়িয়ে ধরে কাঁদে হ্যাঁ গো হ্যাঁ, আমাদের লক্ষিন্দরকে নিয়ে? লক্ষ্মীধরকে নিয়ে। মন্ত্রী মহাশয়, অসম্ভব হচ্ছে আমি, এ কখনো হতে পারে না স্যার। যখন ধাত্রীমা লক্ষিন্দরের জন্মের সময় আছে, আপনি কি তার পাওনা কোনো বাকি রেখেছিলেন? না তো স্যার, এই কথা কেউ বলতে পারবে না। যার যার পাওনা ছিল আমি পুরো পাওনা মিটিয়ে দিয়েছি। কেন কেন ধাত্রীমা লক্ষিন্দরকে বদ্ধ মাঝে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কান্না করে? তারপরে লক্ষিন্দর কি বলেছে শোনাকা? স্বামী গো, আমি লক্ষ্মীধরের যা কথা শুনেছি, লক্ষ্মীধর আমার সব কথা খুলে বলেছে। কি বলেছে সেটাই আমি জানতে চাইছি। ওগো স্বামী, লক্ষ্মীধরকে নিয়ে, লক্ষ্মীধরকে অনেক কটু ভাষা প্রয়োগ করে লক্ষ্মীধরকে নিয়ে কাঁদে, লক্ষ্মীধরকে নিয়ে নাকি জড়িয়ে ধরে কাঁদে। আমায় লক্ষ্মীধর বলেছে লক্ষিন্দরকে কটু ভাষা প্রয়োগ করে দোলালে ধাত্রীমা? হ্যাঁ গো হ্যাঁ, কি বলছো শোনাকা? আমি সত্যি বলছি গো, যার জন্য এই কথা তোমার কাছে শোনাবার। যার কারণে লক্ষিন্দর পাঠশালায় যেতে নারাজ। মন্ত্রী মহাশয়, আপনি কোনো লোকাচ্ছেন না তো? আপনি কোনো মিথ্যে কথা বলছেন না তো? না স্যার। তবে দোয়ালে ধাত্রীমা কেন কেন নিষ্পাপ লক্ষিন্দরের অঙ্গে আঘাত করবে? কেন তার মনে আঘাতের বিষ ঢুকিয়ে দেবে? সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। না আপনি, না 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 না, আপনি তো আমার বেতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আপনাকে তো আমি আমার জন্মের আগে থেকেও দেখেছি। আমার নিজের থেকেও আমি আপনাকে বেশি বিশ্বাস করি, আপনার প্রতি আমার ভরসা বেশি রয়েছে। কিন্তু দুলালী ধাত্রীমা, প্রথম আছে আমার লক্ষিন্দর, এইভাবে বক্ষ মাছ নিয়ে কান্না করে কেন? না 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 না, না, এ কিছুতেই মেনে নেওয়া যাবে না। সাধারণত একটা ছোট জাতির মেয়ে, তাই না ও নাকি আমাদের শ্রীমান দুর্লভকে ভক্তি জড়িয়ে ধরে কাঁদছে। না, এ কিছুতেই মেনে নেওয়া যাবে না। মহাশয়, আমারও তাই বলছি, আমার মন তাই বলছে। দুলালী ধাত্রীমার আমার সন্তানের পিছে কোনো লালসা নেই তো? তাই তো ভাবছি স্যার। তবে বক্ষ মাঝে ধরে অমন করে কাঁদবেই বা কেন? আচ্ছা, কেন লক্ষ্মীন্দরের অমঙ্গল ডেকে নিয়ে আসবে? দুলালী ধাত্রীমাকে আমার চম্পক নগরের রাজ বিচারশালায় নিয়ে আসতে হতো না? বেশ, একবার চাঁদ যদি আমায় আদেশ করো, এই মুহূর্তে আমি ওই সেনাপতির দ্বারা ওই ধাত্রীমার চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। তাহলে আর ভাবছেন কেন? আমিও জানতে চাই, আমার নিষ্পাপ তোদের শিশু লক্ষিন্দরকে নিয়ে পথ মাঝে দোলালে ধাত্রীমা কিসের জন্য বক্ষ মাঝে জড়ে ধরে কাঁদে, সেই কথাটা আমারও জানার বড় বিষয়। বেশ, তাই হবে। আনন্দ দোলালে ধাত্রীমাকে। বেশ, তাই হবে স্যার, তাই হবে। কোথায় বিক্রম সিং সেনাপতি? প্রণাম হই সদাগর মশাই। জানি দিতে পারি, বলুন এ বিক্রম সিং সেনাপতিকে আপনি কেন কেন ডেকে পাঠিয়েছেন? বলে বলুন মন্ত্রী বেশ মহাশয়। সেনাপতি, বলুন মন্ত্রী বেশ, তাহলে মহাশয়, আমি তোমাকে বিস্তারিত করে বলছি। বলুন। তুমি হয়তো জানো না সেনাপতি, ওই সাধারণত একটা ছোট জাতের মেয়ে, ওই ধাত্রীমা, ওই দুলালী ধাত্রী লক্ষিন্দরের যখন পাঠশালা ছুটি দেয়, ওই ছুটির টাইমে ওই স্কুলের দরজার সামনে বসে থাকে। আর যখনই নাকি লক্ষিন্দর বাড়ির পথে আসে, ওই লক্ষিন্দরকে বক্ষ মাঝে ধরে খুব কাঁদাকাটি করে। মন্ত্রী মহাশয়,
এ কি বলছেন আপনি? আমি যা বলছি সত্য। আজ যেন চাঁদ সওদাগর এক এক করে ছয়টি সন্তানকে হারাবার পর অবশেষে পেয়েছে একমাত্র সন্তানকেই, ওই লক্ষিন্দরকে বক্ষ মাঝে, আর সেই লক্ষিন্দরকে ওই দুলালী ধাত্রীমা বক্ষ মাঝে জড়িয়ে ধরে ওই প্রত্যহ কাঁদে ওই পথ মাঝে। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি বলি মন্ত্রী মশাই, বলুন বলুন, এমন কি আমাকে করতে হবে? এই মুহূর্তে শুনে যাবে তুমি ওই দুলালী ধাত্রী মায়ের বাড়িতে। বলবুন, ওই দুলালী ধাত্রী রায়ের চুলের মুঠি ধরে এই টানতে টানতে নিয়ে আসবে রাজপ্রাসাদে। সেইখানে এলে তার উচিত বিচার করবো। তাই হবে সদাগর মশাই। বেশ, এই মুহূর্তে আপনার কথা মতো, মহামান্য মন্ত্রীবরের কথা মতো আমি ছুটে যাব দুলালী ধাত্রীমার ওই বাড়িতে। বেশ, দুলালী ধাত্রীমাকে এই কথা না বলে আমি তাকে লোক লালসা দিয়ে যাই করে হোক না কেন এই রাজসভায় আমি নিয়ে আসবো। কেননা আমার নাম হয় সেনাপতি বিক্রম সিং। কোনা ভাই সদাগর মশাই, মন্ত্রী মহাশয়, হ্যাঁ আপনাকে আরো একটা কাজ করতে হবে। বলেছেন আমায় এমন কি করতে হবে? এই মুহূর্তে সারা চম্পকনগর আপনি ঢোল শহরত করে দেবে। বেশ, দুলালী ধাত্রী মাকে নিয়ে আমার চম্পকনগরের রাজপ্রাসাদে এক বিচারশালার আয়োজন করা হয়েছে। বেশ তাই হবে। আমি এই মুহূর্তে চম্পলায় ছুটে গিয়ে ঢোল ঘোষণা করে দেব, এই দুলালী ধাত্রী মায়ের উপরেই আমরা বিচার করতে চাই। বেশ, বাজানো গিয়েছে ওই রাজবাড়িতে। ও শুধু কিবার কারণে আমি যে জ্বরের জ্বালা আর সইতে পারছি না। জ্বরের জ্বালা যে বড় জ্বালা, আমি যে আর সইতে পারছি না। জানি না মা কত করে ফিরে আসবে এই রাজবাড়ি থেকে, কত করে আমার জন্য ওষুধ নিয়ে আসবে। এনে বলবি ওরে গোপাল বাবা, আমি তোর জন্য ওষুধ নিয়ে এসেছি বাবা, একটিবারে এই ওষুধ খাবি আরে বাবা। আমি যে এই জ্বরে যারা সইতে পারছি না, আমি যেন স্থির হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার যেন সর্বশরীর অস্থির হয়ে যাচ্ছে। না না না, আমি যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। মা, ও মা, তুমি কতক্ষণে আসবে মা? সবাই বক্ষ মাঝে জড়িয়ে ধরবে, আমার দাবি তোমার শীতল করে। না না না, আমি যেন আর থাকতে পারছি না, এই জোরে জ্বালা সহ্য করতে পারছি না। না না, আমি কিছুক্ষণ বিশ্রাম করব, দেখবো মা ওই রাজবাড়ির থেকে কতক্ষণে আসে আমার কাছে। গোপাল, বাবা গোপাল, গোপাল, বাবা গোপাল, দেখ বাবা আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। বাবা গোপাল কোথায়? বাবা গোপাল, ওরে অত বাঘা সন্তান আমার আসতে বিলম্ব হয়েছে বলে আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। গোপাল বাবা
দেখ না তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি, খাবার খাবি না বাবা? হ্যাঁ, খিদার জ্বালা না সহ্য করতে পারি হতভাগা আমার ঘুমিয়ে গেছে। গোপাল দেখ না বাবা, তোর জন্য খাবার নিয়ে এসেছি, দেখ খাবার খাবি না বাবা? বাবা গোপাল, নে বাবা খাবার খা বাবা। এ কি মা, তোর জন্য জ্বরে গা পুড়ে যাচ্ছে তুমি বাবা। এসেছো মা? হ্যাঁ বাবা, ও মা, এসেছি। দেখো না মা, আমার যেন জ্বরে সর্ব শরীর দাও দাও করে জ্বলে যায়। মা, তুমি ওষুধ এনেছো? আমায় দাও, আমি ওষুধ খাবো, আমি ওষুধ খাবো। আমি তাই ওষুধ আমি তোর জন্য ওষুধ আনতে পারিনি রে গোপাল। একে বলছো মা? বাবা সবার ধারে ধারে গিয়েছিলাম, সবার কাছে মিনতি করে বললাম আমার ছোট্ট ছেলে গোপালের প্রচন্ড জ্বর, তাই আমি ওষুধ কিনে গোপালকে খাবো। কে থরথর করে কাঁপছে হতভাগা। মা, ওরে দেখো না, আমি যেন জ্বরের জ্বালা আর সইতে পারছি না। জ্বরের জ্বালা যে বড় জ্বালা, আমার যে বড় কষ্ট হচ্ছে। আমি যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না মা। আমি তোর এমন হতভাগী মা, তোর জন্য আমি দু পয়সা ওষুধ কিনে আনতে পারছি না বাবা। ও মা, এ বাবা আজকে আমার জ্বর এসেছে দেখে তুমি কান্না করছো। তুমি এভাবে চোখের জল ফেলো না মা। কেন রে গোপাল? তোমার কান্না দেখে আমার যে বড় কষ্ট হয়। মা, তুমি এভাবে কাঁদবে না। তুমি যদি এভাবে কাঁদো আমি মারা যাবো। মা, তুমি এভাবে কাঁদবে না। তুই এমন কথা বলবি না, এই কথা মুখে আনতে নেই পাগলা। এই কথা মুখে আনতে তুই আমার কুলে মাথা দিয়ে দিলে তা ঠিক তোর জ্বর সেরে যাবে। এই তো সদাগর বাবু আমাকে বলেছে বিক্রম সিং যেই করে হোক না কেন ওই দাইমাকে তুমি এই রাজসভায় নিয়ে আসবে। তাই তো ওই সদাগরের কথা মতো ছুটে এসেছি আমি দাইমার বাড়িতে। তাই তো বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে দাইমাকে বুঝিয়ে সুঝিয়ে যেই করে হোক না কেন আমাকে ওই রাজসভায় নিয়ে যেতে হবে। ঠিক তো দাইমাকে ডাকবো, যদি স্বেচ্ছায় কথা শোনে শুনলে ভালো, নয়তো এই বিক্রম সিংহের এই চাবুকের আঘাত করতে করতে শতবার আঘাত করতে করতে তার পিঠের ছাল আমি ছিনিয়ে নেব। দাইমা, দাইমা। বাবা গোপাল, মা, বাইরে কি যেন ডাকাডাকি করছে বাবা। হ্যাঁ মা, তুই এখানে একটু ভালো করে শোতো বাবা, আমি দেখে আছি কি যেন বাইরে ডাকাডাকি করছে। যাও মা, যাও। এখানে শুয়ে পড় বাবা, এখানে শুয়ে পড়। হ্যাঁ শুয়ে পড়। সেনাপতি মহাশয়, হ্যাঁ দাইমা, আপনি আমাদের গৃহে সত্যি এই অসময় তোমাদের বাড়িতে আসলাম, কিন্তু কেন জানেন দাইমা? কেন বলুন তো? এই অসময় আমি আসতে কারণে বাধ্য হলাম যে আমি সদাগর বাবুর কাছে গিয়েছিলাম। সদাগর বাবু আমাকে হঠাৎ করে বলে যে সেনাপতি মহাশয় এই মুহূর্তে তুমি যাও, তুমি দাইমাকে ডেকে তুমি এই আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। বাবু আমাদেরকে রাজপ্রাসাদে যেতে বলেছে। সত্যই দাইমা, সত্যই, কিন্তু জানি না এই অসময় তোমাকে কেন ডেকে পাঠিয়েছে আমি তো নিজেও বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি সেনাপতি মহাশয়, আমার গোপালের প্রচন্ড জ্বর তো, তাই হয়তো মনে হয় আমাকে পয়সা কিছু দেবে আর গোপালের জন্য আমাকে ওষুধ কেনার
কিনে নিয়ে এসে খাওয়াতে বলবি। আমি বুঝতে পেরেছি। ঠিক বলেছ দাইমা, তোমার সন্তানের খুব জ্বর, প্রচন্ড জ্বর। কিন্তু দাইমা তোমার সন্তানের জ্বর, কিন্তু তোমার সন্তানকে তো নিয়ে গেলে হবে না, তোমাকে একা যেতে হবে ওই ওই চম্পকনগরে। কি বলছিস? না জানি আমার মন বলছে, আমার মন বলছে অনেকদিন ধরে তো ওই রাজপ্রাসাদে কাজ করছো, হয়তো তোমাকে কিছু সওদাগর মহাশয় উপহার দিতে পারে। উপহার দেবে? হ্যাঁ দাইমা, হ্যাঁ। আমি যাবো। তাই বলি কি ধাত্রীমা, আজ হঠাৎ করে সওদাগর মহাশয় তোমাকে ডেকে পাঠিয়েছে, মানে আমার মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ওই চম্পকনগরে তুমি কাজ করে আসছো, হয়তো আমার মনে হচ্ছে তোমাকে ওই সওদাগর মহাশয় কিছু উপহার দেবে বলে। আপনি ঠিক বলেছেন, আমি আর বিলম্ব করব না, আমি যাব আপনার সাথে। কিন্তু আমার খোকনকে, হ্যাঁ গোপাল, যাও 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 যাও, গোপালকে বুঝিয়ে বলবে। কিন্তু ওরে গোপাল, আমি এই যাব, এই মাত্র আমি ছুটে আসবো, গোপালকে বুঝিয়ে সুঝিয়ে চলো, আমার সঙ্গে ওই ওই চম্পকনগরে যেতে হবে। বাবা গোপাল, গোপাল মা, কি বাবা, হয়েছে মা? সেনাপতি মহাশয় এসেছে, কেন? আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে, তাই এসেছি বাবা। তাই বুঝছি? না না, এই অসময় আমি তোমাকে রাজপ্রাসাদে যেতে দেবো না। কিন্তু কেন বাবা, কেন? সদাগর মশাই দেখে পাঠিয়েছে। ভগবান কেন বুঝতে চাইছো না? গোপাল, আমার সর্ব শরীর জ্বরে পড়ে যাচ্ছে, আর তুমি এভাবে আমাকে ফেলে চলে যাবে না, আমি তোমাকে যেতে দেবো না। আমি এই মুহূর্তে আবার চলে আসবো গোপাল। আমি সদাগর মশাইকে বুঝিয়ে বলবো আমার গোপালের প্রচন্ড জ্বর। এত বিলম্ব হচ্ছে কেন? মা, আমি কেন যেতে দিচ্ছি না জানো মা? কেন রে গোপাল? আমি যে অমঙ্গলের দৃশ্য দেখেছি গোপাল, আর যদি তুমি এই রাজসভায় যাও, আমি রাজসভায় গেলে তোমার অমঙ্গল হবে, তুমি জানো না। আমি তোমাকে যেতে দেবো না, তুমি আমাকে ছেড়ে যাবে না। না মা, আমাকে ছেড়ে যাবে না। সেনাপতি মহাশয় আমাকে নিতে এসেছি, আমি যদি না যাই সদাগর মশাইকে যে অপমান করা হবে রে গোপাল। দাইমা, ও দাইমা, সেনাপতি মহাশয়, এত বিলম্ব হচ্ছে কেন? আমার গোপাল আমাকে ছাড়তে চাইছে না, প্রচন্ড জ্বর। দেখুন না, দেখুন, সত্যি তো থর করে কাছে হতভাগা। গোপালের জন্য প্রচন্ড জ্বর, সারা শরীরখানা যেন আগুনের মতো হয়ে গেছে। হ্যাঁ, সে তো থরথর করে কাঁপছে। গোপাল, ও গোপাল, আমি বলি কি বাবা, আমি তোমার মাকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণের জন্য নিয়ে যাব। তুমি কিছুক্ষণ ঘুমিয়ে থাকো, তোমার মাকে নিয়ে যাব। সওদাগর বাবু কয়েকটি কথা বলবে, বলার পর তোমার মা তোমার কাছে আবার ফিরে আসবে। গোপাল, সেনাপতি মহাশয় ঠিক বলেছে, আমি বিলম্ব করবো না রে গোপাল। আজ আমায় ছেড়ে যাবে? তোমাকে কতবার না বোঝাচ্ছি, যেও না ওই রাজপ্রাসাদে। গেলে তোমার অমঙ্গল হবে। মন তো চাই না যে রাজসভায় যাই, কি করবো মা? ও মা, যেও না, আমায় একা ফেলে যেও না, আমি যে থাকতে পারবো না। ধাত্রীমা, এই গোপাল, কাঁদিস নে বাবা, আরে কিছুক্ষণের জন্য তো তোর মাকে নিয়ে যাচ্ছি। আরে সওদাগর মশাই যখন ডেকে পাঠিয়েছে, তোর মাকে নিশ্চয়ই কোনো উপহার দেবে। ধাত্রীমা, চলো তো চলো, আর বিলম্ব করো না। আরে সন্তানরা তো মায়ের কাছে একটু কাঁদবে, একটু মায়া মমতা দেবে। তাই আমি বলি কি, সন্তানের মায়া দেখে কি তুমি ওই সওদাগরের মশাইয়ের কথা তুমি ভুলে যাবে না, সদাগর মশাইকে আমি অপমানিত হতে দেবো না, আমি যাবো গোপাল। চলো গোপাল, বাবা, তুমি কিছুক্ষণ থাকো, তোমার মাকে আমি নিয়ে যাচ্ছি।
কিছুক্ষণের জন্য তুমি থাকো, এই মুহূর্তে তোমার মাকে নিয়ে গিয়ে ওই সওদাগর মশাই যা বলেছে, সওদাগর মশাইয়ের যদি সঠিক উত্তর দেয় তবে এই তোমার মা তোমার কাছে ফিরে আসবে। তোমার মা আসবে, আসবে, গোপাল আসবে। চলো 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 আসার সময় আমার কাছে ওষুধ নিয়ে এসো। আমি জানো আজ মাকে কতই না বোঝালাম। ওগো মা, এমন জ্বর রেখে আমার শরীরে একা ফেলে যেও না। মা, তোমাকে কতই না বুঝিয়েছি, ওই রাজ্য মশাই গেলে তোমার অমঙ্গল হবে। না, আমি এই কথা কেন ভাবছি? না না না, এই কথা ভাববো না। মামাই বলেছি ওই রাজপ্রাসাদ থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসবে, আর আমি ওই ওষুধ খাবো, আর ওষুধ খেয়ে আমি আগের মতো আবার ভালো হয়ে যাব। না না না, দেখবো মা কতক্ষণই আসে আমার কাছে। তাই শুরু হচ্ছে চম্পকনগরের চাঁদ সওদাগরের রাজপ্রাসাদে রাজসভা। রাজসভায় গমন করিল দুই নর্তকী। রাজসভার যে বিচারক বিচারপতির আসনে বসিয়েছে, যে ন্যায্য বিচার করে, তাই রাজসভায় গমন করবেন চাঁদ সওদাগর। চম্পকনগরের যিনি মহামন্ত্রী গমন করিবেন, যে এই রাজ্যের দেখাশোনার ভার চম্পকনগরের প্রজাবিন্দুদের প্রতি যারা দুঃখ সুখের ভার নিয়ে রাখেন। চম্পকনগরের এই রাজ্যে প্রবেশ করলেন এই রাজসভায় মহামন্ত্রী। তাই মহাসভায় এবার হাজির হলেন মহাবীর বিক্রম সেনাপতি। সেনাপতি মহাশয়, বলুন সওদাগর মহাশয়। কথায় দুলালী ধাত্রীমা। আপনি যেভাবে বলেছিলেন আমি দুলালী ধাত্রীমাকে বুঝিয়ে সুঝিয়ে আমি আপনার এই রাজ্যে নিয়ে এসেছি, এই রাজপ্রাসাদে। অতি উত্তম। ধাত্রীমা, ও ধাত্রীমা। সেনাপতি মহাশয়, প্রণাম হই বাবু, প্রণাম হই মন্ত্রী মহাশয়, প্রণাম সেনাপতি মহাশয়। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, সব জিজ্ঞাসা করুন। বেশ তাই হবে। দুলালী ধাত্রীমা, বলুন মন্ত্রী মহাশয়। এই রাজসভায় তোমায় আনা হয়েছে কেন তা তুমি জানো না? না, আমি তো জানি না। তবে হ্যাঁ, এই অন্ধকার রাজসভা মাঝে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। বেশ তাই হবে মন্ত্রী মহাশয়, আমি সত্যই বলবো। কিন্তু দুলালী ধাত্রীমা, আমি তোমার কাছে জানতে চাই, বলুন। আমাদের শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর যখন স্কুল থেকে ছুটির পর বাড়িতে ফিরে আসি, তুমি প্রথম আছে তাকে বক্ষে ধারণ করে কেন অমন করি কন্দন করো? না না, আমি বলবো না। এই জন্য রাজসভায় আমাকে আনা হয়েছে, আমি বলবো। হ্যাঁ, এই জন্যই তোমায় ডাকা হয়েছে। সওদাগর মহাশয়, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কিসের জন্য কান্না করো, সেই উত্তরটা চেয়েছে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আমি এ কথা বলতে পারবো না। কি বললে? লক্ষ্মীধরকে আমাকে বড় ভালো লাগে, তাই আমি জড়িয়ে ধরে তাকে আমি কান্না করি। না না, হ্যাঁ। আমার মনে বলছে কোনো গোপন কথা হয়তো তোমার মুখের মাঝে লুকানো রয়েছে। না মন্ত্রী মহাশয়, না, আমি সত্যি বলছি। তাহলে তুমি আমার কথাই বলবে না কেমন? বিক্রম সিং,
এমনি ভাবে আমার কথায় শিকার যাবে না। এ কি বলছেন মহামন্ত্রী? নিশ্চয় ব্যত্রাঘাত করলেই হয়তো সত্য কথাটা বেশ উঠে আসবে। তাই সদাগর মশাই আপনি কি বলতে চাচ্ছেন? দুলালী ধাত্রী মা, সদাগর মশাই, আমি এখনো আপনাকে বলছি যে আমার লক্ষিন্দরকে নিয়ে কিসের জন্য পথ মাঝে কান্না করেন, এখনো আপনি যদি ভালোভাবে বলেন, সদাগর মশাই, না জানি সম্মান নিয়ে আমার প্রাসাদ থেকে চলে যাবে। আমি সত্যি বলছি, ছোট্ট ছেলে তো দেখে বড্ড ভালো লাগে, তাই আমি ওকে জড়িয়ে ধরে বুকে ধরে কান্না। আমার সন্তানকে ভালো লাগে তাই বলে প্রত্যেকটা দিন পাঠশালা থেকে ফেরার পথে আমার সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কান্না করা, এটা কি ভালো লাগে না হিংসা? আমি সত্যি বলছি। সেনাপতি বলুন সদাগর মশাই, উচিত বিচার করো। বেশ, এই বিচারের দায়িত্ব যখন আপনি আমার হাতে তুলে দিয়েছেন, আজ দুলালী ধাত্রীমা আপনার সন্তানকে নিয়ে এই মাঝে কেন কাঁদে, আপনি যখন সেই বিচারের দায়িত্ব দিয়েছেন, এই মুহূর্তে যেই করে হোক না কেন ওই ধাত্রীমার কাছে ছলে বলে কৌশলে যাই করে হোক না কেন আমি বুঝিয়ে দেওয়া। এই ধাত্রী, সেনাপতি মশাই, আমি বলতে চাইছি কি, শোনো শোনো শোনো, ব্যাপার হচ্ছে আমার কথা হচ্ছে যে এই সদাগর মশাই মহামন্ত্রী যেগুলো কথা বললো, আচ্ছা বলো না কেন ওই লক্ষিন্দরকে নিয়ে তুমি প্রথম আছে কেন কাঁদো? আমি সত্যি করে বলছি, আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমাকে বড় ভালো লাগে, তাই আমাকে জড়িয়ে ধরে কান্না করি। ভালো লাগে না? নয়তো আমার মনে হচ্ছে, আমার সন্দেহ যাচ্ছে, হয়তো চাঁদের এক এক করে পঞ্চমটি পুত্র মারা গিয়েছে, অবশেষে ওই চাঁদ ওই লক্ষিন্দরকে বক্ষ মাঝে পেয়েছে, তাকে একবার তোমার কোনো লোভ লালসা রয়েছে? লোভ লালসা নেই? সেনাপতি মশাই, নেই, লোভ লালসা নেই? কিচ্ছু নেই। কি বলতে চাইছেন? কোনো লোভ লালসা নেই? তবে কেন কাঁদো? সেই বিচারের দায়িত্ব কিন্তু এই বিক্রম সিংকে দিয়েছে। একটি কথা মনে রেখো ধাত্রীমা, এই বিক্রম সিং এর হাতে যেইগুলো বিচার এসেছে, সমস্ত বিচারের রায় কিন্তু সময় পেয়েছে। তুমিও কিন্তু আমার হাতে বাজে না। আমি বলতে বলবে না, বলবে না? শোনো, তুমি কিন্তু ধাত্রীমা, তুমি সবার মা, সবাই তোমাকে মা বাবা মা বলে ডাকে। তুমি তুমি আমার, আমিও তোমাকে মা বলে ডাকছি। কিন্তু ধাত্রীমা শোনো 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 শোনো, একটা কথা বলছি কি, এত ছলনা না করে তুমি বলে দাও না, লক্ষিন্দরকে নিয়ে তুমি কেন কাঁদো? আমি বলবো না। বলবে কিনা? বলবে কিনা? বলবে কিনা? এখনো সময় আছে, সত্যি কথাটি তুমি একবার সদাগর মশাইয়ের কাছে বলো, নয়তো তোমাকে মারতে মারতে তোমাকে আমি বলবো। বলবে কিনা? বলবে কিনা? বলবে কিনা? বলবে কিনা? বলবে না? বলবে না?
বলবে কি না? পালিয়ে যাবো, পালিয়ে যাবো। আমি পালাতে পারবো না। আমায় কেন এভাবে ধরেছো তুমি? আর আমার মাকে কেন মারছো? আমার মা কি করেছে? সদাগর মশাই, সেনাপতি মহাশয়, আপনাকে একটি আমি কথা বলো। কথায় বলে কান টানতে গেলে নাকি মাথাও আসে, তাই আজকে কান ধরে টেনেছি, মাথাও কিন্তু ছুটে এসেছে। আমি অনেকবার জিজ্ঞেস করলাম ধাত্রীমাকে, ও গো ধাত্রীমা, কেন তুমি লক্ষিন্দরকে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা কিন্তু বলতে নারাজ। সেনাপতি মহাশয়, তাই আমি বলি কি সদাগর মশাই, ওই যখন মাথা যখন এসে গিয়েছে কিছু বলবেন? প্রত্যেকটা মানুষের একটা দুর্বলের জায়গা আছে। দুলালী ধাত্রীমা বলবে না, এবার বলতে বাধ্য হবে। দুলালী ধাত্রীমার উপরে নয়, তবে আর সন্তানের উপরে ব্যত্যাঘাত শুরু করে। ধাত্রীমা বলবে না? না 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 না, তোমার উপরে চাবুক মেরে আমি বড় অন্যায় করে ফেলেছি। তুমি 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 আমাকে সন্তান বলে ক্ষমা করে দাও। বলো, নয়তো তোমার গোপালকে আমি মেরে ফেলবো। বলো। বলবে 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 তোমার কান্নার দাম এই রাত সবাই কেউ দেবে না। বলো না, বলো না, বলে আমি বলবো। যদি না বলো কি করবে জানো? কি করবে জানো? যদি না বলো আমি বলবো না। এক্ষুনি তোমার গোপালকে আমি এই গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে বাবা গোপাল, খুব লাগছে না বাবা, আমি বলবো রে গোপাল, আমি বলবো। আর আমি তোকে থাকবো না গোপাল। আমি আর সহ্য করতে পারছি না মা, আমার যেন দম্ভ হয়ে যায় মা। মা গো, ওরা কেন মারছে এভাবে আমাদেরকে? তুমি বলো না মা, একটিবার বলো, বলো বলো মা, বলো। আমি বলবো রে গোপাল, তোমার গোপাল ঠিকই বলেছে রাত্রি মা, আমি বলবো শোনা। তুমি বলে দাও। আমি বলবো, আমার গোপালকে আঘাত করবেন না। হ্যাঁ বলে দাও, তোমার গোপাল ঠিক বুঝতে পেরেছে।
আমি তোমাকে কেন মারছি তুমি বলে দাও না। আজ বলে দিতে গেলেই তো তুমি বেঁচে যাবে, তোমার সন্তান গোপাল বেঁচে যাবে। হ্যাঁ বলো না, বলো না, বলো না। বলবো সদাগর মশাই, এই কথা বলতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায়, আমার গোপালকে ফেলে দিবেন না তো? কথা দিলাম, এই কথা বলার পরে যদি তোমার কোনো কিছু হয়, তোমার গোপালকে আমি আমার সন্তানের স্নেহে রাখবো। জানেন সদাগর মশাই, সেনাপতি মশাই, ৬৬ দিনে যদি আমি আতর ঘরে রানীমার সাথে থাকি, আতর ঘরে থাকে, তারপর সেদিন আমার বিধাতার সাথে সাক্ষাৎ হয়েছে। কে বলছো সদাগর মশাই? বিধাতা ঠাকুরের সঙ্গে ধাত্রীমার সাক্ষাৎ, তারপর কি হয়েছিল? তারপর কি হয়েছে? তারপরে বিধাতার কাছে আমি লেখনের কথা জানতে চাই। বিধাতাকে আমি কোনো মতেই পথ ছেড়ে দিই না। কাকুতি মিনতির কাছে বিধাতার কাছে আমি শুনেছি। তারপর কি হয়েছিল? বিধাতাই বলেছে আমাদের দুর্লভ লক্ষেন্দর যদি আমি বলবো না, আমি বলবো না। বলবে না কেন? বলবে না, বলবে না, হ্যাঁ বলবে না। বলবো 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 বলবো। বিধাতা দুর্লভ লক্ষেন্দ্রের ললাটে লিখেছে, দ্বাদশ বছরের মধ্যে বিবাহ দিলে বিয়ের বাসরে পদ্মার কালিয়া নাগিনীতে তাকিও বাসরে কালিয়া নাগিনী দংশন করবে। আমার গোপাল বলে ডাকা, তোমরা পাপিষ্ঠ, তোমাদের ওই হাত দিয়ে আজ আমার মাকে মেরে ফেলেছ। মা, একটিবার কথা বলো না, একটিবার কথা বলো না। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করিলি বড় দুঃখ যন্ত্রণা, তোমারই কি পাতে এলামি ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা থাকি মাগো, তোমায় কাছে না পেয়ে, তুমি ছাড়া ভালো লাগে না। মা তুমি ফিরে এসো না, মাগো মা।
বড় পেয়ে দুঃখ যন্ত্রণা তোমারই কৃপাতে এলামে ধরাতে তুমি ছাড়া ভালো লাগে না একা একা থাকি মাগো তোমার কাছে না পেয়ে কি করে যে বাঁচি বলো না মা তুমি ফিরে এসো না মাগো মা মাগো মা মাগো মা মাগো মা সদাগর মশাই, একটিবার ভালো বলে রাখো আজ দেখুন না, যেই কথা ধাত্রীমা আপনাকে বলতে চেয়েছিল না, সেই কথা বলবার সঙ্গে সঙ্গে যেন সেই ধাত্রীমা যেন শিলায় পরিণত হয়ে পড়েছে। চিন্তা করিস না বাবা, আজ থেকে তোর সমস্ত সুখ দুঃখের সাথে আমি, তোর সমস্ত সুখ দুঃখের দায় দায়িত্ব ভার আমি নেব। মন্ত্রী মহাশয়, দুলালী ধাত্রী মার ভিতরে যে আমার সন্তানের প্রতি এত বড় এক রহস্য লুকিয়েছিল, আমি আপনি আমরা কেউ জানতাম না। সত্যি বলেছ স্যার। আজ জানার সঙ্গে সঙ্গে দুলালী ধাত্রী মা বলার সঙ্গে সঙ্গে দুলালী ধাত্রী মা যেন শিলায় পরিণত হলো। সদাগর মশাই, আমি বলি কি দুলালী ধাত্রী মা বলে গিয়েছে 12টি বৎসরের মধ্যে যদি আপনি আপনার সন্তানের বিবাহ করেন, তবে নাকি বিবাহ বৎসর ঘরে আপনার সন্তানকে ওই পদ্মাবতীর কাল লাগে দংশন করবে। তাই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনি কোনোদিন আপনার সন্তানের 12টি বৎসরের মধ্যে বিবাহ দেবেন। সেদিক দিয়ে আমাকেও সচেতন থাকতে হবে মন্ত্রী মহাশয়। চলো, দুলালী ধাত্রী মাকে আমার চণ্ডী মন্দিরের সামনে সমাধি করে রাখবো। আমি আমার প্রাসাদ থেকে যখন বাইরে কোথাও যাব, দুলালী ধাত্রী মার মুখপানে চেয়ে দেখে দুলালী ধাত্রী মাকে প্রণামী জানিয়ে আমি বাহির থেকে, ঘর থেকে বাহির পা রাখবো। গোপাল, দুলালী ধাত্রী মার সমাধির উপরে লাগিয়ে রাখবো এক তুলসী বেদী। বেশ স্যার, তাই হবে। এই গোপাল, শোন বাবা, এই বিক্রম সিং, এই বিক্রম সিং সেনাপতি কোনোদিন কাঁদেনি, কোনোদিন এই বিক্রম সিং এর এই চোখে কোনোদিন জল আসেনি। কিন্তু আজ দেখ না, আজ যেন তোর মাকে মারবার পর আমি 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 মেরেছি। এই হাত দিয়ে আমি তোর মাকে আমি চাবুক দিয়ে শতবার আঘাতের পর আঘাত করে এসেছি। তাই আমি বলি গোপাল, কি আজ যেন সদাগর বাবু ওই চম্পকনগরে তোর মার ওই একটা সুন্দর মূর্তি তৈরি করবে বলছে। তাই বিলম্ব করিস না, এক্ষুনি ওই তোর মাকে আমাদের হস্তে তুলে দে। ওই চম্পকনগরে গিয়ে সুন্দর দেখে একটা আমরা মূর্তি তৈরি করব। না, চাই না, চাই না তোমাদের মূর্তি বানায় আমার মাকে দিয়ে। আর তোমরা
ওই পাপিষ্ট হাত দিয়ে আমার মাকে ছবে না আজকে দিনে। হ্যাঁ হ্যাঁ তোমরা ওই পাপিষ্ট হাত দিয়ে আমার মাকে মেরেছ। চাই না তোমাদের টাকা পয়সা, চাই না তোমাদের বাড়ি ঘর। আমি কি বলি জানো, ওই পাপিষ্ট হাত দিয়ে আমার মাকে ছবে না। তোমরা হ্যাঁ তোমরা যদি ওই হাত দিয়ে আমার মাকে ছবো, আমার মা যেন শান্তি পাবে না। তোমরা ছবে না তোমরা আমার মাকে। তোমার আশায় পূর্ণ হোক, কিন্তু তুমি নিজ হস্তে আমার চণ্ডী মন্দিরের সামনে তোমার মায়ের সমাধি করে তোমার মায়ের বুকের উপরে ছোট্ট একটা তুলসীর গাছ লাগিয়ে দাও। না চাই না, তোমাদের কারো সাহায্য আমি চাই না। আমার মার আমি একাই সৎ কাজ করব। যদি দরকার হয় আমি নগরে নগরে গিয়ে ভিক্ষে করব। আমি ভিক্ষে করি আমার মার সৎকারের ব্যবস্থা করব, কিন্তু তোমাদের কাছে আমি এক টাকাও নেব না। মহাশয়, বেশ গোপালের শেষ আশায় পূর্ণ হোক। চলো বেশ গোপালের শেষ আশাটুকু পূর্ণ করো। বেশ যাক, তাই চলো। তাই তো আজ যেন আমার মাকে তারা মেরে ফেলেছে। আজ মায়ের সৎ কাজ করব, কোথায় আমি টাকা পাবো? আমি যে অসহায়, কি করে মায়ের সৎ কাজ করব? ওগো মা মাসিরা, আজ তোমাদের কাছে আমি যাব, যে যাই পারুক না কেন আমায় দান করবে, আর তোমাদের দান দিয়ে আমার মায়ের আমি সৎ কাজ করব। কেউ আমায় খালি হাতে ফেরাবেন না, কেউ আমায় খালি হাতে ফেরাবেন না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে গো মাতা একটি পয়সা দাও না, দয়া করে গো মাতা একটি পয়সা দাও না। আর
আজ আমায় কেউ খালি হাতে ফিরায়নি। তাই তো না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার মায়ের সৎ কাজ করুন। কোথায় আমার মাকে নিয়ে যাও তোমরা। চলো, এই মুহূর্তে আমার মাকে নিয়ে চলো তোমরা।